সবাইকে শুভ বিকেল। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল সাবজেক্টটিতে আমি একটি স্লাইড আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি যদি আপনাদের মাইক্রোফোনগুলো মিউট রাখেন বেটার হয়। যদি প্রয়োজন হয় অন করে কথা বলবেন। তো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল নামে যে সাবজেক্টটি সেটার আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার। এই কোর্সটির সাথে আমরা একটু পরিচিত হব। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যায়। আচ্ছা। আমার কথা শুনতে পাচ্ছেন এবং সেই সাথে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। ওকে। তাহলে আমরা শুরু করছি। তো বিষয় যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল লেকচার 1 এ আমরা জানবো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে মূলত সেটাই। তো দেখেন একটা ফ্যাক্টরিতে যেহেতু এটা ফ্যাক্টরি রিলেটেড প্রোডাকশন রিলেটেড তো সেটাতেই সাধারণত পিপিসিটা এটা দরকার হয়ে থাকে এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতেই এই প্রোডাকশন প্ল্যানিং থাকে এবং কন্ট্রোলও থাকে, হয়তো সেটা সুপ্ত অবস্থায় থাকে বা সেটাকে সেভাবে আলাদাভাবে ব্যাখ্যা করা হয় না। তো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? এখানে যদি আমরা লিটারেচার একটু দেখি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে আসলে, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ এ প্রিডিটারমাইন্ড process which includes use of the human resources, raw materials, machines, etc. দেখেন এখানে তিনটে শব্দ, প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল এই তিনটে শব্দের দ্বারা আমরা কি বুঝতে পারছি? তো যাই হোক, আমাদের প্রথমত আচ্ছা আপনাদের অনেকে বোধহয় গ্রুপে ঢুকতে পারছেন, একটু লিংক গুলো শেয়ার করেন সবার সাথে। আপনাদের কমন গ্রুপে থাকলে সেখানেও শেয়ার করেন। ওকে। তো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল যেটা আমি বলছি, তো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিরই কিন্তু আমরা প্রোডাকশন করে থাকি। যেমন টেক্সটাইল ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা হয়তো অ্যাপারেল হলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং করি, যদি ফেব্রিক নিটিং হয় তাহলে বা উইভিং হয় তাহলে ফেব্রিক প্রোডাকশন করি, যদি ডাইং হয় তাহলে ডাই ফেব্রিক প্রোডাকশন করি। অর্থাৎ প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা প্রোডাক্ট রয়েছে, সেটা আমরা প্রোডাকশন করি। কিন্তু এই প্রোডাকশনটার জন্য আমাদের যেটা ইন্টারেক্টিভলি যেটা দরকার হয় সেটা হচ্ছে প্ল্যানিং এবং কন্ট্রোল। তো প্ল্যানিংটা বেশি প্রয়োজন, কারণ হচ্ছে যে আপনি কোন ধরনের র ম্যাটেরিয়াল দিয়ে কি ধরনের যদি স্পিনিং মিলের কথা বলেন, যে আপনি আমাদের তো অনেক প্রকার তুলার রয়েছে, ইজিপশিয়ান রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, তো আপনি কোনটা ইউজ করবেন তো এবং সেটার উপর ডিপেন্ড করছে। যেমন ইজিপশিয়ান কটনের তুলার লেন্থ বেশি, তাহলে সেটা ইউজ করলে আমার কোয়ালিটি ভালো হবে। আপনি কোন ভাবে তৈরি করবেন, সো প্ল্যানিংটা কিন্তু খুবই দরকার। যে আপনি ডাইং করছেন, তো আপনি একটা ব্ল্যাক ডাইং করবেন, এই ব্ল্যাকটা আপনি কি ইয়ে সহ ডাইং করবেন নাকি অর্থাৎ উইদাউট স্কাউরিং ব্লিচ ডাইং করবেন নাকি স্কাউরিং ব্লিচিং করে ডাইং করবেন, তো সেই ক্ষেত্রে শেড কেমন আসবে ইত্যাদি অনেকগুলো বিষয় কিন্তু থেকে যায়। সেই ক্ষেত্রে আপনার মেশিন কিরকম, মেশিন যদি নতুন হয় তাহলে কিন্তু আপনি অধিক লোড দিয়ে চালাইতে পারবেন, আবার মেশিন যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন ঠিকঠাক মতো হয় না। তো এই যে বিষয়গুলো প্রোডাকশনের সাথে রিলেটেড এবং সেই সাথে কন্ট্রোল শব্দটা আসতেছে যে দেখেন একটা জিনিস তো প্রোডাক্ট করলে শুধু হবে না, সেটার কন্ট্রোল যে ম্যাটেরিয়াল সেটা আসতেছে, যে কোয়ালিটি ইস্যুটা চলে আসতেছে। কন্ট্রোল শব্দটা যে এখান থেকে আসতেছে যে আমরা যদি শুধুমাত্র প্রোডাক্ট উৎপাদন করা দরকার তাই করলাম তাহলে তো হচ্ছে না। যে আমরা যখন প্রোডাক্ট উৎপাদন করব, ম্যানুফ্যাকচারিং করব, সেটার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এখন যদি আমার কাস্টমারই স্যাটিসফ্যাকশন না হয় তাহলে তো হবে না, তাহলে কোয়ালিটি মেনটেন করতে হবে। আর কোয়ালিটি বলতে তাই বোঝাচ্ছে সেটা হচ্ছে যে বায়ার যেটা চায়। যেমন আমাদের কাছে মনে হতে পারে যে হাত খসখসে, একটা কাপড় খসখসে সেটা বায়ার চাচ্ছে, তারপরে সেটাই বায়ারের কাছে কোয়ালিটি। একটা কাপড় খুবই হ্যান্ড ফিল ভালো, সেটাই কোয়ালিটি। তো সেই কোয়ালিটিটা যখন ইনশিওর করতে হয় তখন আমার কন্ট্রোলিং এর দিকে যেতে হয়, যে প্রসেসের প্রোডাকশন প্রসেসের প্রত্যেকটা স্টেপে যদি আমার কন্ট্রোল না করা হয় তাহলে আমার কি ডিজায়ার্ড প্রোডাক্টটা আমি পাবো না। সেজন্য কিন্তু আমার প্রোডাকশন প্রসেসের প্রত্যেকটা স্টেজে কন্ট্রোল করতে হয়। সো এই যে সবগুলোর দেখেন প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কিন্তু একটা সম্মিলিত ব্যাপার। একটা শুধুমাত্র একটা দিয়ে একটা হবে না। প্রোডাকশন যেমন প্ল্যানিং করতে হবে তেমনি প্রোডাকশন করতে হবে এবং প্রোডাকশনকে কন্ট্রোল করে ম্যাক্সিমাম প্রোডাকশন করতে হবে, যেমন একই সাথে ল কস্টে প্রোডাকশন করতে হবে এবং একই সাথে কোয়ালিটি ফুল প্রোডাকশন করতে হবে। সেজন্য বলা হচ্ছে যে পিপিসি বা প্রোডাকশন প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং অর ডিসাইডিং অন দ্য রিসোর্সেস দ্যাট ফার্ম উইল রিকোয়ার। অর্থাৎ
আমার যে রিসোর্স গুলি রয়েছে, র ম্যাটেরিয়ালস গুলি রয়েছে, সেটা দিয়ে আমাকে প্ল্যানিং করতে হবে, যেটা দিয়ে আমি কি কি করতে পারি ফর ইটস ফিউচার ম্যানুফ্যাকচারিং অপারেশন, অ্যালোকেটিং and time scheduling these resources to produce the desired product on time and at least cost. তাহলে আমি যে ডিজায়ার্ড প্রোডাক্টটা চাচ্ছি সেটার কম টাইমে ভালো প্রোডাক্ট এবং একই সাথে ল কস্টে উৎপাদন করাটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। সো পিপিসি আরো যদি বলা হয়, পিপিসি is a management tool employed in direction to manufacturing operations and their condition with their active of the firm. And in this production system, this is primarily defined as the dimension of quality, time, and price. তাহলে কি হচ্ছে? এটা যদি আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করি, আমরা যদি সংক্ষেপে ছোট করে বলতে চাই, তাহলে প্রোডাকশন প্ল্যানিং এটা আমরা একটা ম্যানেজমেন্ট টুল বলতে পারি, একটা প্রসেস বলতে পারি। এটা কি করা হচ্ছে? এটার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম ডিজায়ার্ড কোয়ালিটি প্রোডাক্ট ল কস্টে ন্যূনতম সময়ে উৎপাদন করাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের উদ্দেশ্য। তো এখন যদি আমরা একজন এর কাছে মনে করেন আলু আছে, তাহলে সে এখন আলু দিয়ে কি কি করতে পারে সেটা তার প্ল্যানিং। তো আলু দিয়ে সে চিপস তৈরি করতে পারে, আরো অনেক কিছু তৈরি করতে পারে। সে কি কি তৈরি করবে এবং চিপসটাকে কোন পর্যায়ে তৈরি করবে এবং সেটা কি তেল দিয়ে ভাজবে নাকি বালি দিয়ে ভাজবে। তো তেলের যে ইস্যুটা, অর্থাৎ মিনিমাম কস্টে সে উৎপাদন করবে এবং সেই সাথে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট উৎপন্ন করবে। তো এই যে পুরো বিষয়টা, এটাকে আমরা বলতেছি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। সো আশা করি একটা প্রাইমারি ধারণা জন্মেছে, একটা ওভারঅল সিনারিও প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। ওকে, দ্য নেক্সট স্লাইড। এখানে আরেকটা সংজ্ঞা আছে, চার্লস এ কপি কি সংজ্ঞা, সেটা বলছেন কি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল is the coordination of a series of function. কিসের? প্রোডাকশন প্ল্যানিং এবং কন্ট্রোলকে বলছেন তিনি একটা কোঅর্ডিনেশন, সম্মিলিত সবগুলোর একটা একত্রীকরণ, এই সিরিজ অফ ফাংশনের অনেকগুলো কাজের, অ্যাকর্ডিং টু এ প্ল্যান হুইচ ইজ ইকোনমিক্যালি ইউটিলাইজ দ্য প্লান্ট ফ্যাসিলিটিস। একটা প্ল্যান, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে যদি কোনো একটা আপনি এমন ভাবে প্ল্যানিং করলেন যে আপনার একটা ডাইং মেশিন বসে আছে, তাহলে তো সেখানে ম্যাক্সিমাম উৎপাদন আমরা পাবো না। সো বলা হচ্ছে যে হুইচ উইল ইকোনমিক্যালি ইউটিলাইজ দ্য প্লান্ট ফ্যাসিলিটিস এন্ড রেগুলেট দ্য orderly movement of goods through the entry manufacturing cycle from procurement to all materials to the shipping of finished good at a predetermined date. এখানে দেখেন প্রিডিটারমাইন্ড ডেট, আমাদের ডেট, আপনারা সবাই অনেকেই ফ্যাক্টরিতে কাজ করেন, এখানে ডেট কিন্তু অনেক বড় একটা ইস্যু। যে আমাদের টাইমলি যদি আমরা সাবমিট করতে না পারি আমাদের প্রোডাক্ট, দেন কিন্তু সেটার প্রাইস কমানো হয় বা আরো অনেক রকম ইয়ে করা হয়, যেটা মার্চেন্টাইজিং এ আছেন তারা জানেন। সো উইথিন ডিজায়ার্ড টাইমে ল কস্টে হাই কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করার জন্য আমার এক্সিস্টিং র ম্যাটেরিয়াল দিয়ে সেটাকে বলা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। ওকে, according to the Charles Koipeki, okay, necessity of PPC in organization. একটা অর্গানাইজেশনের জন্য পিপিসি টা কি জন্য, কি দরকার? এখানে উদ্দেশ্য একটাই, আমরা প্রথমেই তিনটা টার্ম শিখেছি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল করব, ল কস্টে হাই কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করব এক্সিস্টিং র ম্যাটেরিয়ালস দিয়ে। তাহলে কোন একটা অর্গানাইজেশনে কেন দরকার? অবশ্যই দরকার ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস। সেই ফার্মে বা একটা ইনস্টিটিউটে বা একটা ফ্যাক্টরিতে, টেক্সটাইল মিলে যে সমস্ত রিসোর্স গুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, এবং একই সাথে শুধু ম্যাক্সিমাম বলছি না, ইফেক্টিভ ইউটিলাইজেশন, ইফেক্টিভ এন্ড ম্যাক্সিমাম ইউটিলাইজেশন। তো ইফেক্টিভ এন্ড ম্যাক্সিমাম ইউটিলাইজেশন বলতে কি বোঝাচ্ছে? ইউটিলাইজেশন মনে করেন যে আপনার অনেকগুলো নিটিং মেশিন আছে, সেই নিটিং মেশিন আপনি যখন ফেব্রিক প্রোডাকশন করছেন সেটা না হয় ম্যাক্সিমাম প্রোডাকশন হচ্ছে, কিন্তু ইফেক্টিভ ইউটিলাইজেশনটা কখন হচ্ছে? যখন আপনি মনে করেন আপনি একটা ভুল অর্ডারের ইয়ে করে ফেলছেন, ফেব্রিক প্রোডাকশন করে ফেলছেন, তাহলে কিন্তু সেটা আপনার ইফেক্টিভ হলো না। আপনাকে ইফেক্টিভ হতে গেলে কি করতে হচ্ছে? যে সঠিকটাই কিন্তু করতে হচ্ছে। সেজন্য ইফেক্টিভ এন্ড ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস, একটা ফার্মে যে সমস্ত রিসোর্স আছে সেগুলো করতে হবে। এটাই হচ্ছে পিপিসির উদ্দেশ্য, টু অ্যাচিভ দ্য প্রোডাকশন অবজেক্টিভ উইথ রেসপেক্ট কোয়ালিটি। ইউটিলাইজেশনটা কি স্যার? ইউটিলাইজেশন মানে ব্যবহার করা, with respect to quality, quantity, cost and timeline delivery. তো আমরা এখানে কি কি থাকছে? অবজেক্টিভস, the quality, best
কোয়ালিটি, কোয়ান্টিটি, কস্ট এন্ড টাইমলাইন ডেলিভারি। দেখেন বারবার কিন্তু আমি টার্ম গুলো বলছি, টার্ম গুলোর ভিতরে কি কি রয়েছে? কোয়ালিটি, কোয়ান্টিটি, কস্ট এন্ড টাইমলাইন ডেলিভারি। এখানে কোয়ালিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা কি? অবশ্যই বায়ার যেটা চাচ্ছে সেটা। কোয়ান্টিটি বলতে যেটা বোঝাচ্ছে যে পরিমাণ চাচ্ছে বায়ার সেটা। কস্ট অর্থাৎ এট লিস্ট ল মিনিমাম কস্টে যেটা করছি। এন্ড টাইমলাইন ডেলিভারি অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয় যে ডিলে করে ফেলি। মানে আমাদের যে টাইমলাইন থাকে, আমাদের যে সাবমিশন ডেট থাকে সেটা থেকে ডিলে করে ফেলি। দিস ইজ মাচ মোর হ্যারাসিং এন্ড হ্যামারিং টু আওয়ার ইন দিস ফিল্ড। ওকে, এটা পিপিসির উদ্দেশ্য। টু অবটেইন দা আনইন্টারাপ্ট প্রোডাকশন অর্থাৎ কোনো প্রকার কোনো ক্ষতি ছাড়াই বা কোনো প্রকার বন্ধ, আনইন্টারাপ্ট মানে বাইরে থেকে কোনো ইন্টারাপ্ট যদি না আসে। প্রোডাকশন ফ্লো ইন অর্ডার টু মিট কাস্টমার ভেরিড ডিমান্ড উইথ রেসপেক্ট টু কোয়ালিটি এন্ড কমিটেড ডেলিভারি শিডিউল। তো আমাদের যদি একটা ডেডলাইন ফলো করতে হয় বা মিট করতে হয়, সেই ক্ষেত্রে আমার যদি 5টা ডাইং মেশিন বন্ধ থাকে তাহলে তো আর হচ্ছে না। সো আনইন্টারাপ্ট প্রোডাকশন বলতে ডাইং মেশিন গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বা যে মেশিন গুলো ম্যানুফ্যাকচারিং করছে তারা এমন কন্ডিশনে থাকবে তারা সবসময় প্রোডাকশন করবে। টু হেল্প দ্য কোম্পানি টু সাপ্লাই গুড কোয়ালিটি প্রোডাক্টস টু কাস্টমার এন্ড টু কন্টিনিউয়াস বেসিস অফ দ্য কম্পিটিটিভ রেটস। এখানে কিন্তু অবশ্যই রেটও একটা বিষয়, যে আপনি কত কম কস্টে আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে আপনার কি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা কিন্তু কমে দিতে হবে। অর্থাৎ বাজারে যারা সবাই অনেকগুলো কিন্তু ম্যানুফ্যাকচারার আছে, মনে করেন সাবান, সাবানের কিন্তু অনেকগুলো ম্যানুফ্যাকচারার আছে, তাহলে যে ভালো জিনিস কম দামে দিতে পারবে কাস্টমাররা কিন্তু তার কাছেই যাবে। সো এই যে ল কস্টে প্রোডাকশন করাটাও কিন্তু পিপিসির উদ্দেশ্য। এন্ড দ্য রোল অফ দ্য পিপিসি ইজ টু রিডিউস দ্য ওয়েস্ট ইন্টেলিজেন্স বাই কোডিং এন্ড অ্যাভেলেবিলিটি অফ দ্য পিপল, ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়াল। এবং সেই সাথে আমাদের যে র মেটেরিয়ালস গুলি রয়েছে, আমাদের যে রিসোর্স গুলি রয়েছে সেগুলোর ওয়েস্টেজটা কমাতে হবে। মনে করেন একটা নিটিং ফ্যাক্টরি যদি প্রত্যেকদিন ভুল অর্ডারের কাপড় তৈরি করে, বা একটা ডাইং ফ্যাক্টরিতে যদি প্রত্যেকদিন শেড না মেলে অথবা শেড কাপড় রিজেক্ট হয় কোনো কারণে, আমরা এই শব্দটা ভালো চিনি, তাহলে তো হচ্ছে না। তাহলে আমাদের যে মিনিমাম যে রিসোর্স গুলি রয়েছে সেগুলোর র ম্যাটেরিয়ালস গুলি রয়েছে সেগুলোর আমাদের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ইউজ করে সেটার আউটপুট নিয়ে আসতে হবে। ওকে, সো এই পিপিসির অর্গানাইজেশন তাহলে কি করছে? পিপিসি অর্গানাইজেশনের একটা প্রতিষ্ঠানের যে সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং ইফেক্টিভ কার্যকরী ব্যবহার এই পিপিসি করছে উদ্দেশ্য। একই সাথে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা, কোয়ান্টিটি মিট করা, কস্ট ল কস্ট উৎপাদন এবং টাইম ফ্রেমে উৎপাদন করাই হচ্ছে পিপিসির উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে এটার জন্যই আমাদের অর্গানাইজেশনে পিপিসি দরকার, অর্থাৎ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল দরকার। ওকে, নেক্সট আমরা যদি বলি benefits of production planning and control, these terms are similar as we require in few minutes ago. These are quality, quantity, deadline, cost. Okay, so এখানে যদি আমরা দেখি benefits of the production planning and control, what are the benefits? তো কি কি হবে আমরা যদি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল করতে পারি? ভেরি সিম্পল, সহজ করে মাথায় নেন, তাহলে আমরা টাইমলি ডেলিভারি দিতে পারবো, ল কস্টে প্রোডাক্ট উৎপাদন করতে পারবো, এন্ড তারপরে কি হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করতে পারবো, টাইমলাইন মিট করতে পারবো। দিস আর দ্য বেনিফিটস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। ক্লিয়ার? তাহলে ইমপ্রুভড অর্গানাইজেশন, রেগুলার এন্ড টাইমলাইন ডেলিভারি, উই নো অ্যাবাউট ইট। আমরা যদি সেই চারটা টার্মকে সামনে নিয়ে আসি, বেটার সাপ্লায়ার কমিউনিকেশন ফর র মেটেরিয়ালস এন্ড প্রকিউরমেন্ট, রিডিউস ইনভেস্টমেন্ট এন্ড ইনভেন্টরি। যে ইনভেন্টরি কি? ইনভেন্টরি হচ্ছে যে র ম্যাটেরিয়াল, অনেকগুলো র ম্যাটেরিয়াল নিয়ে এসে রাখছি, সেগুলো প্রসেসিং করব। এটা যদি স্পিনিং মিল হয় তাহলে তুলা, অনেকগুলো তুলা জমে গেছে। এটা যদি নিটিং মিল হয় তাহলে অনেকগুলো ইয়ার্ন। ওকে, তো ইনভেস্টমেন্ট অফ এই যে ইনভেন্টরিটা কমিয়ে ফেলবো। রিডিউস দ্য প্রোডাকশন কস্ট বাই ইনক্রিজিং এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বাড়াতে হবে। মেশিন যেন আইডলি বসে না থাকে। স্মুথ ফ্লো অফ দ্য প্রোডাকশন প্রসেস, প্রোডাকশন প্রসেসের কোথাও যেন কোনো প্রসেস বন্ধ না থাকে। রিডিউস ওয়েস্ট অফ রিসোর্সেস, এই ওয়েস্ট কমাতে হবে। প্রোডাকশন কস্ট সেভিং, ইমপ্রুভ দ্য বটম লাইন, বটম লাইনে আরো কিভাবে প্রোডাকশন কস্ট সেভ করা যায় এরকম করতে হবে। যেমন উদাহরণ হচ্ছে যে আমরা যখন করি একটা প্রসেস ফিনিশ করি একটা ফেব্রিককে, মনে করো নিট লাইন ফিনিশের কথাই বলি না কেন, সেটাকে আমরা যদি সরাসরি করতাম, ডাইং থেকে নামানোর পর সরাসরি ডায়ার দিয়ে চালাইতাম, তাহলে কি সেখানে প্রচুর পরিমাণে পানি থাকতো, আর পানি থাকার কারণে সেটাকে বাষ্পীভূত করতে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হতো। তাহলে সেই এনার্জিটার কি অনেক কস্ট বেশি হতো। আমরা কিন্তু
সেজন্য কস্ট সেভিং এর জন্য কি করছি, রোলারের ভিতর দিয়ে পাস করছি। রোলারের ভিতর দিয়ে পাস করলে কি হবে, পানিটা নিপ প্রেসারের কারণে চলে যাবে, তাহলে একটা অল্প পরিমাণ পানি সেই ফেব্রিকে থাকবে। আমরাও তো ফেব্রিকটাকে ধোয়ার পর হাত দিয়ে স্কুইজ করি, এক্সট্রা পানিটাকে কি সরিয়ে দেই। আমরা যদি ওইভাবে শার্টটা শুকাতে দেই, হ্যাঁ শুকাবে, কিন্তু সেটা দেরিতে শুকাবে, মানে সেখানে মোর এনার্জি লাগছে। সো এই ধরনের প্রোডাকশনের ভিতরে প্রোডাকশন কস্ট সেভিং যে কোনো প্রসেস প্রসিডিউর যে কোনো টেকনিক আমরা কিন্তু ফলো করতে পারি, and এটাই কিন্তু পিপিসি ফলো করে বা ইনক্লুড করে। বেনিফিটস অবজেক্টিভস, একই অবজেক্টিভস, এই যে বেনিফিটস অবজেক্টিভস নেসেসিটি সবগুলো প্রায় কাছাকাছি বা একই জিনিস বলা যেতে পারে। বলা হচ্ছে সিস্টেমেটিক প্ল্যানিং প্রোডাকশন অ্যাক্টিভিটি টু অ্যাচিভ হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন প্রোডাকশন অফ গুডস। হাইয়েস্ট এফিসিয়েন্সি আপনি কিভাবে পেতে পারেন, আপনি যদি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর কথা বলেন, আপনার অনেকগুলো লাইন থাকে, ওই সেই লাইনগুলোতে অনেকগুলো মেশিন থাকে। তো সেই মেশিনের আপনার লাইন ব্যালেন্সিং বলেন, আর সেখানে সেই মেশিনগুলো যদি ঠিকঠাক, আপনার লাইনটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনি হাইয়েস্ট এফিসিয়েন্সি পাবেন না, এবং সেই সাথে ওয়ার্কারের মেন্টালিটি থাকবে, সেই সাথে আপনার মেশিনের পারফরমেন্স থাকবে। মেশিন কাজ করছে না তো ওয়ার্কার কি করবে সেখানে। সো হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন প্রোডাকশন and then organization production facilities like machine man, আমরা 3M জানি, ম্যান মেশিন ম্যাটেরিয়াল, হ্যাঁ, উই শুড এটা ইউটিলাইজেশন করতে হবে। অ্যাচিভ stated production objectives, optimum scheduling of the resources, the coordination with the other department to confirm the delivery commitment. This is much more important to confirm the delivery commitment. Okay, so these are the objectives, আমরা সব একসাথেই বলতে পারি। তাহলে আমরা চারটা টার্ম এখানে মনে রাখবো। প্রথম টার্ম হচ্ছে আমার যে সম্পদ রয়েছে, সীমিত সম্পদ, ফার্মের যে সম্পদ, মিলের যে সম্পদ, র মেটেরিয়াল, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করব, ইফেক্টিভলি ইউটিলাইজেশন করব। দ্বিতীয়ত হচ্ছে ল কস্টে প্রোডাকশন, হাই কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করব, টাইমলাইন মেনটেন করে চলব। টাইমলাইন কি করব, ফলো করব, অর্থাৎ মিট করব। ওকে, সো দিস আর দ্য কি পয়েন্টস হিয়ার, উই ক্যান ইউজ দ্যাট। তো দিস আর পিপিসির উদ্দেশ্য, নেসেসিটি, অবজেক্টিভস যাই বলি না কেন। ওকে, এরপরে একটু চলে যাই আমরা ফাংশন অর এলিমেন্টস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ফাংশনস গুলি কি কি থাকে, সেগুলো এলিমেন্টস গুলি কি কি থাকে, সেগুলো সম্পর্কে একটু যদি জানি আমরা, যে কোন কোন বিষয়গুলো সাধারণত এখানে প্রভাবিত করছে। এখন দেখেন, প্রোডাকশন প্ল্যানিং বা এই ধরনের কোর্সগুলো পড়ার বা লেখার একটা সহজ উপায় হচ্ছে, আপনি যদি এই বিষয়গুলোকে একবার মাথায় নিয়ে ফেলেন, তখন কিন্তু আপনি নিজেই চিন্তা করে এগুলোকে লিখতে পারবেন। তো দেখেন, তো আমরা যে চারটা টার্মের কথা বললাম, যে কস্ট, টাইমলাইন, র মেটেরিয়ালের ইউটিলাইজেশন, এগুলোর সাথে সম্পর্কিত কিন্তু প্রোডাকশন। সো ঘুরিয়ে ফিরিয়ে যাই বলি না কেন, সবগুলো কিন্তু এখানেই চলে আসছে। সো ফাংশন, এলিমেন্টস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল যদি আমরা দেখি, বলা হচ্ছে যে হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন প্রোডাকশন ইজ অবটেইনড বাই ম্যানুফ্যাকচারিং দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ প্রোডাক্ট অফ দ্য রিকোয়ার্ড কোয়ালিটি অফ রিকোয়ার্ড টাইম বাই দ্য চিপেস্ট মেথড। তো এটা কিভাবে হতে পারে, তো ফাংশন গুলি কি কি, এলিমেন্টস গুলি কি কি, ম্যাটেরিয়ালস, ডেফিনেটলি ম্যাটেরিয়ালস, মেথড কিভাবে করছি, মেশিন এন্ড ইকুইপমেন্টস কিরকম, নতুন পুরনো কিরকম কন্ডিশনে আছে, রুটিং অর রাউটিং, রুট থেকে রাউটিং আসছে, যে কিভাবে করব, একটা প্রসেস কিভাবে করব, যেমন একটা জিএসএম বাড়াতে হবে, মানে আমরা সরাসরি টাম্বল করে বাড়াই, অথবা নিটিং এর লুপ লেন্থ বেশি দিলে জিএসএম বাড়বে, অথবা অন্য কোনো ভাবে কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করলে জিএসএম বাড়বে। অর্থাৎ তোমাকে, তোমার উদ্দেশ্য হচ্ছে জিএসএম বাড়ানো, তুমি কিভাবে বাড়াবে, রাউটিং, এস্টিমেটিং, কততে কত আসবে এস্টিমেট করতে হবে, যে এই এত লাখ পিস প্রোডাকশনের জন্য আমার কত কোয়ান্টিটি করতে হবে, কত কেজি, কত টন, মেট্রিক টন ফেব্রিক প্রোডাকশন করতে হবে। estimation, loading and scheduling, this is much more important. Loading and scheduling, যদি প্ল্যানিং উল্টাপাল্টা হয়ে যায়, এই লোডিং এন্ড শিডিউলিং কিন্তু থাকবে না, মনে করে একটা আগে আরেকটা পরে চলে যাবে। ডিসপ্যাচিং, এক্সপেন্ডিটিং, ইন্সপেকশন, ইভালুয়েটিং। ওকে, এগুলো আমরা এখন একটু ডিটেইলসে জানবো, যে আমাদের যে ফাংশন আর এলিমেন্টস গুলি রয়েছে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের, সেগুলো একটু জানবো। ফার্স্ট অফ অল, দ্য ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস বলতে কি বোঝাচ্ছে, কোন একটা ফার্মের যে রিসোর্স গুলি রয়েছে সেগুলোকে ম্যাটেরিয়ালস বলছে। সেই ম্যাটেরিয়ালস গুলি কি কি, র ম্যাটেরিয়ালস হতে পারে, যেমন ইয়ানের জন্য ফাইবার, ফেব্রিকের জন্য ইয়ার্ন, ডাইং এর জন্য ফেব্রিক, ডাইস, এবং গার্মেন্টস এর জন্য কমপ্লিট ফিনিশ গুডস ম্যাটেরিয়াল। ওকে, সো র ম্যাটেরিয়াল, স্ট্যান্ডার্ড ফিনিশ পার্টস মাস্ট বি অ্যাভেলেবল হোয়াইল দ্য স্টার্টিং অফ দ্য অপারেশন উইথিন দ্য টাইম। দেখেন, আপনার একটা লাইন শিডিউল করা আছে যে আজকে আপনি এই অর্ডারের একটা গার্মেন্টস তৈরি করবেন, তো সেই অর্ডারের একটা গার্মেন্টস তৈরি করতে গিয়ে দেখলেন আপনার এনাফ ফেব্রিক নাই, আবার ট্রিমিংস নাই বা অ্যাক্সেসরিজ নাই, তখন কিন্তু আপনার প্রোডাকশনটা হ্যাম্পারিং হবে, এবং সেই সাথে কিন্তু আপনার শিডিউলটা ব্রেক হবে। ওকে, দেন
These are the importance of the materials. So materials কে আপনি আজকে স্পিনিং করতে যাচ্ছেন, আপনার সুতা নাই, বা আজকে আপনি নিটিং করতে যাচ্ছেন, অনেক সময় হয় না যারা আপনারা ফ্যাক্টরিতে কাজ করেন, তো সেই ক্ষেত্রে সেখানে দেখা যায় যে আজকে মনে করেন যারা স্যাম্পল বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আছেন, সেই ক্ষেত্রে দেখেন যে প্রায়শই বিভিন্ন প্রকার সুতার দরকার হয়। এখানে 28 কাউন্ট, 30 কাউন্ট, মাঝে মাঝেই কি সব সুতা লাগে, ফ্যান্সি লাগে মাঝে মাঝে, আরো ইত্যাদি ইত্যাদি। তো তখন সাধারণত সেই সুতাগুলো মিট করা সম্ভব হয়ে ওঠে না। তখন এইখানে ইম্পর্টেন্স অফ দ্য র মেটেরিয়াল ইম্পর্টেন্সটা আসলে বোঝা যায়। দেন মেথডস এর কথায় যদি আসি, মেথডস অর্থাৎ হচ্ছে কিভাবে করব আমরা, ঠিক আছে? The purpose of the function of analyze to method is manufacturing and select the best method to according to the given set of circumstances of the facilities. দেখেন, এটা একটা প্রতিষ্ঠানের, এটা একটা মিলের একটা আভ্যন্তরীণ বিষয়, যে আপনার মনে করেন 5 কেজি ফেব্রিক ডাইং করতে হবে, তো আপনি এখন চিন্তা করবেন আপনি 5 কেজি ফেব্রিক কিসে ডাইং করবেন। আপনার মাথায় আছে যে আমার স্যাম্পলের কিছু মেশিন আছে, তাহলে স্যাম্পলের 7টা মেশিন আছে, সেই 7টা মেশিনের ভিতরে কোনটা ফাঁকা আছে, কোনটা কোন সময় থাকবে, আমি কোনটাতে করব। বা একটা আপনি 7টা মেশিন সম্পর্কে জানেন যে 4 নাম্বার মেশিনটা ইউজ করলে শেড ভালো আসে না, তাহলে আপনাকে কোনটা ইউজ করতে হবে, 10 নাম্বার মেশিনটা ইউজ করতে হবে, লাইক। Okay, so select the best method according to the give the set circumference of the facilities, and it determines the sequence operation, division of the product into assemblies and sub assemble, modify the limitation and existing layout of the workflow. এবং একই সাথে আহ, একটা যেমন আমরা স্ট্যান্ডার্ডেও, আপনি একটা নিয়ন ডাইং করবেন, সেটা স্ট্যান্ডার্ডেও হতে পারে, সেটা ডাইং মেশিনও হতে পারে। তো বাইন্ডিং করবেন, ডাইং করার পর বাইন্ডিংটা ডাইং মেশিনও হতে পারে, স্ট্যান্ডার্ডেও হতে পারে। তো আপনার একটা ডাইং মেশিন বন্ধ রাখার তো কোনো মানে হয় না, বা এটাকে ব্লক করে রাখার তো মানে হয় না, তখন আপনি সেটা স্ট্যান্ডার্ডে করে ফেললেন বাইন্ডিংটা। সো দিস আর দ্য মেথডস উই নিড টু থিঙ্ক অ্যাবাউট বিফোর প্রোডাকশন। দিস ইজ নন দ্য প্রোডাকশন প্ল্যানিং। নেক্সট, মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট। অবশ্যই আমাদের মেশিনের কি অবস্থা এবং ইকুইপমেন্টস আমরা যেগুলো ইউজ করছি এগুলোর কার্যকারিতা কিরকম আছে সেটা অবশ্যই রাখতে হবে। এই জন্যই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে সবার মেইনটেনেন্স টিম থাকে। উই নো অ্যাবাউট দ্য মেইনটেনেন্স। আমাদের মেশিনগুলো যদি ঠিকঠাক না করা হয়, ওভারহলিং না করা হয়, তাহলে কিন্তু এটা বসে থাকবে, মেশিন ব্রেকডাউন সৃষ্টি হবে। সো methods of manufacturing have to be related to the available production facilities, coupled with detailed study, equipment replacement policy, maintenance policy, procedure, schedule, and also function কি connected with the managerial responsibility. উদাহরণস্বরূপ যদি আমরা বলি, মনে করেন যে আজকে শুক্রবার, আজকে আপনার ফ্যাক্টরিতে কি হচ্ছে, আপনার মেশিন গুলোকে মেইনটেনেন্স টিম সবগুলো চেক করছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা, আর যদি কোনো মেশিনের সমস্যা সেগুলো আবার ঠিক করছে। তো কোথাও যদি কোনো কিছু রিপ্লেস করতে হয় সেটাকে রিপ্লেস করছে। অর্থাৎ ম্যাক্সিমাম প্রোডাকশনের জন্য অবশ্যই মেশিন এবং ইকুইপমেন্টটাকে ঠিক থাকতে হবে। আপনার ৬২ দেয়া দরকার, আপনার কম্প্যাক্টরে ৬২ দেয়া হচ্ছে না, তখন তো আপনি ৬২ দেয়া করতে পারবেন না। আর প্রোডাকশন টাইমে তো আপনার এটা মেইনটেনেন্স ডেকে এনে করা মানে তো প্রোডাকশন লস। ওকে, সো মেশিন এন্ড ইকুইপমেন্ট শুড বি রেডি। রাউটিং যেটা বললাম, যে ওই যে রাউটিংটা বলা হচ্ছে রুট। সহজ বাংলায় যদি বলি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন আপনি খুলনা যাবেন, তো খুলনা যাওয়ার অনেকগুলা রুট হতে পারে, আরিচা দিয়ে হতে পারে, মাওয়া দিয়ে হতে পারে। এখন আপনি যে খুলনা যাবেন, এই খুলনা যাওয়ার আপনি আরিচা হয়ে যাবেন নাকি মাওয়া হয়ে যাবেন, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আরিচা হয়ে গেলে কি কি সমস্যা, মাওয়া হয়ে গেলে কি কি সমস্যা, কোনটাতে কস্ট বেশি পড়বে, কোনটাতে কম পড়বে। তো আপনি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করতে যাবেন, একটা কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করতে যাবেন, দেন ইউ হ্যাভ টু ডিসাইড অ্যাবাউট দ্য রুট, যে আপনি কিভাবে এটাকে ফিনিশ করবেন বা কিভাবে এটাকে প্রোডাকশন করবেন, উৎপাদন করবেন। ওকে, যে সফটওয়্যারটা কি আপনি ইয়েতে মেশিনে দিবেন নাকি বাইরে দিবেন, বা আরো এরকম অনেক কিছু হতে পারে। যে আমার যদি নিটিং এর এই জিএসএম করা দরকার হয়, তাহলে আমার নিটিং এ কত রাখবো, এত দিলে ডাইং এ আর কোনো কিছু করতে হবে না, নাহলে আবার কিছু ওয়াইটিং এজেন্ট সামথিং দিয়ে সেটাকে করতে হবে, লাইক দিস রুটিং। সো বলা হচ্ছে যে দিস ইজ ডিটারমিনিং দ্য এক্সাক্ট পাথ অর রুটিং which is will be followed in production, and the stage of those goods are passed and decided after proper thought. তাহলে কোনটার পর কোনটা, অর্থাৎ যে কোনো এরকম যদি কোনো প্রসেস থাকে যেটাকে স্কিপ করলেও চলবে, তাহলে সেটা স্কিপ করলেও চলবে। ওকে, সো কত মিনিমাম উপায়ে আমার কোয়ালিটি প্রোডাক্টটা এনশিওর করা যায়। সো দিস ইজ দ্য সিলেকশন অফ দ্য path where each unit has the pass before reaching the final stage. প্রত্যেকটা, দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং প্রসেস স্টেজের প্রথম যেটা ইনপুট ম্যাটেরিয়াল, সেটা কিন্তু মনে করেন যেটা ইয়ার্ন তৈরি হচ্ছে, স্পিনিং এর আউটপুট ম্যাটেরিয়াল কিন্তু ইয়ার্ন, কিন্তু ইয়ার্ন কিন্তু ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ইনপুট ম্যাটেরিয়াল। সো প্রত্যেকটাই কিন্তু একটা করে একটা স্টেজের ফাইনাল ম্যাটেরিয়াল। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের
এটা থিঙ্ক করতে হবে। সো রুটিংটা কিন্তু এই জন্য জরুরি। সো অ্যাকর্ডিং টু দ্য আলফোর্ড এন্ড বেটলি বলা হচ্ছে দ্য পাথ মাস্ট হ্যাভ দ্য বেস্ট এন্ড দ্য চিপেস্ট সিকোয়েন্স, অবশ্যই বেস্ট হতে হবে এবং চিপেস্ট সিকোয়েন্স। এমন কোনো অপারেশন আপনি যুক্ত করে দিলেন যেটার জন্য আসলে কস্ট বেশি পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না। Of the operation, and routing is the specification of the flow sequence of the operation and the process and flow producing particular manufacturing lot. তাহলে সেটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য রাউটিংটা বা রুটটা ভিন্ন ভিন্ন হতেই পারে। এই রুটটা হতে হবে চিপেস্ট, টেকনিক্যালি ইজি এবং কি সহজ, ল কস্ট, তাহলে আমার ম্যাক্সিমামটা আসবে। তো রুটিং প্রসিডিউরটা কি, যে ডিসাইড হোয়াট পার্ট উইল বি মেট আওয়ার পাসেস, যেমন একটা কোনো কিছু কিনতে গেলে কিনতে হবে কিনা, ম্যাটেরিয়ালস কি ধরনের রিকোয়ার্ড, ম্যানুফ্যাকচারিং অপারেশন সিকোয়েন্স, লট সাইজ কিরকম, স্কার ফ্যাক্টর কিরকম, নতুন একটা কিছু ইমপ্লিমেন্ট, এই প্রোডাকশনটা এই দিক দিয়ে করলে কিরকম হবে। সো দিস আর দা এস্টিমেশন। এস্টিমেশন কি, যে estimate করা। বলা হচ্ছে when production orders and detailed operation sheet are available, the specification feeds and speeded use auxiliary attachment or method and operation can be work out. So দেখেন এস্টিমেশনটা আসলে দেখেন অনেকদিন কাজ করার ফলে এই এস্টিমেশনটা হবে, বা একটা আপনি ধারণা পাবেন। আপনি যখন বায়ারের কাছ থেকে অর্ডার শিট পাবেন তখন সেই অর্ডার শিট অনুসারে আপনাকে এস্টিমেশন করতে হবে যে আপনার কত পিস, এত লাখ পিসের জন্য কতটুকু লাগতে পারে। তো এই এমন ভাবে এটা করতে হবে যেমন আপনি একটা এজাম্পশন করলেন, এস্টিমেট করলেন যে এত কেজি ফেব্রিক লাগবে, কিন্তু দেখা গেল সেই ফেব্রিক গুলো আটলো না, মানে আরো বেশি ফেব্রিক লাগছে, শর্টেজে পড়ে গেলেন। তাহলে শর্টেজে যখন পড়ে যাবেন তখন কি হবে, আপনাকে আরো ফেব্রিক নিয়ে এসে করতে হবে, আবার ডাইং করতে হবে। এটা যেমন একটা প্রবলেম। আবার আপনি এমন কাজ করলেন যে আপনি এই 5,000 পিস শার্টের জন্য এমন ফেব্রিক ইয়ে করেছেন সেটা আরো বেশি হয়ে গেছে, যে যে পরিমাণ ফেব্রিক স্টোরেজে আছে সেটা দিয়ে আরো অনেকগুলো শার্ট বানানো যাবে। তো আলটিমেট কি হলো, আপনার কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। সো এস্টিমেটিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, দেন শিডিউলিং এন্ড লোডিং। শিডিউলিং বা শিডিউলিং বলতে পারেন, স্কেডিউল বলতে পারেন, স্কেডিউলিং বলতে পারেন। তো শিডিউলিং এ যেহেতু আমরা অভ্যস্ত, যে শিডিউলিং এন্ড লোডিং, দেখেন শিডিউল একটা প্ল্যান যে কোনটা কখন উঠবে। বলা হচ্ছে দ্য শিডিউল ইজ ডিটেল প্ল্যান ফর অ্যান immediate and relatively short time periods and requires greater importance in manufacturing, and machine have been loaded according to their capacity, performance and given according to their capacity. তো আপনি দেখেন এটা সহজ করে যদি বলি, লোডিং এন্ড শিডিউলিং এন্ড লোডিং, ফ্যাক্টরিতে যারা কাজ করেন, ডাইং এ যারা কাজ করেন, আমাদের কিন্তু একটা প্রত্যেকের সব প্রোডাকশনের একটা শিডিউল দেওয়া থাকে, যে এই মেশিনে এটা উঠবে প্রথমে, ঠিক আছে, স্কার্ডিং ব্লিচ হবে, তারপর সেটার লাইট কালার হবে, তারপর ডার্ক কালার হবে, একটার পর একটা কিন্তু থাকে। তো শিডিউলিং এন্ড লোডিং কোনটার পর কোনটা নামবে, আবার এর মাঝখানে এসে স্যাম্পল বা ডেভেলপমেন্ট কিছু হামলা করে। তাহলে এই যে কোন মেশিন কখন কতটুকু চলবে এটা কিন্তু আগে থেকেই প্রি প্ল্যান থেকে থাকে। তো তখন এখানে যদি আবার কোনো মেশিন ব্রেকডাউন ঘটে যায় তখন শিডিউল কিন্তু ভেঙে যায়। সো উই শুড কিপ আওয়ার শিডিউল এন্ড লোডিং এর প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, যেটা কোনোভাবেই ডিলে করা যাবে না, বা অর্থাৎ রাইট টাইমে করতে হবে। ওকে, তো সেটা হতে পারে অনেক ভাবে। দেখেন, তো এটারও কিছু অল্টারনেটিভ থাকে, সব সময় যে সবগুলো হবে সেটা নয়। মাস্টার শিডিউলিং, মনে হয় মাস্টার শিডিউলিং, এটা তিনটি ভাগে ভাগ করা হচ্ছে: মাস্টার শিডিউলিং, ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, ডিটেইল অপারেশন শিডিউলিং। মাস্টার শিডিউলিংটা কি, বলা হচ্ছে যে আপনি কোনো কিছু প্রোডাকশন করতে চান, so it is the breakup of the production requirements, the start of scheduling and prepare by keeping। এটা মনে করেন শুরুতেই আপনি মাসের আজকের প্রোডাকশন যেটা হচ্ছে এটার শিডিউলিং কিন্তু 1 মাস আগে বা তারও বেশি আগে হয়ে গেছে, তখন আপনি শিডিউল করছেন যে কোনটা কবে হবে। ম্যানুফ্যাকচারিং শিডিউলে কিন্তু গিয়ে একটু চেঞ্জ হয়, বলা হচ্ছে ইউজ প্রোডাকশন প্রসেস এন্ড কন্টিনিউয়াস এন্ড ইন দ্য অর্ডার প্রিফারেন্স এন্ড ম্যানুফ্যাকচারিং অলসো মেনশন দ্য শিডিউল ফর সিস্টেমেটিক প্রোডাকশন প্ল্যানিং এন্ড দেন, অর্থাৎ অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং যেটা হয়। এন্ড ডিটেইল অপারেশন শিডিউলে আপনি একবারে ডিটেইলে কাজ করছেন, যে indicates the time required to perform each and every detail operation given process। যেমন আমরা খাতায় লিখে রাখি না, যারা ডাইং এ কাজ করি, ডাইং অপারেটররা লিখে রাখে, দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে ব্যাস উঠলো কয়টায়, কতক্ষণে নামাইছি, কখন সরা দিছি, কখন ডোজিং দিছি। মানে ভালো ভালো ফ্যাক্টরি যারা, তারা অত্যন্ত ব্যাচ নাম্বার, লট নাম্বার এগুলো লিখে রাখে, এবং আরো সাথে এগুলোও লিখে রাখে। সো ডিটেইল অপারেশন শিডিউলিং যেটাকে আমরা বলছি, বা এই ডিটেইল অপারেশন। দিছি না স্যার এটা। হুম, হ্যালো, ওকে। ডিসপ্যাচিং, ডিটেল অপারেশন শিডিউলিং আমরা দেখলাম, তাহলে শিডিউলিং এন্ড লোডিং এর ইম্পর্টেন্স আমরা বুঝেছি। ডিসপ্যাচিং, ডিসপ্যাচিংটা কি, দেখেন দ্য অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক টু ডিফারেন্ট মেশিন অর ওয়ার্ক প্লেস, অর্থাৎ যে মেশিনে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা সেখানে হচ্ছে কিনা। ইট ইজ ইম্পর্টেন্ট স্টেপ অ্যাজ দ্য ট্রান্সলেট প্রোডাকশন প্ল্যানস অফ দ্য রিয়েলিটি প্রোডাকশন অফ ফিজিক্যাল ওয়ার্ক।
তো in word of the John and Shubin বলছেন dispatch or put production of effect by the releasing and guiding manufacturing order sequence previously determined route and schedule. dispatchingটা হচ্ছে যে আমার যে প্রিভিয়াসলি প্রোডাকশন অর্থাৎ 2 নাম্বার মেশিনে এই শিডিউল দেওয়া আছে, আমার 2 নাম্বার মেশিনে এই শিডিউল গুলো যখন হচ্ছে না, অন্য মেশিনে দিতে হচ্ছে, তখন সেটাকে আমরা ডিসপ্যাচিং বলছি। তো ডিসপ্যাচিংটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেন্ট্রালাইজড ডিসপ্যাচিং, ডিসেন্ট্রালাইজড ডিসপ্যাচিং। প্রথম কথা, ডিসপ্যাচিং বলতে বুঝবেন যেই মেশিনে যেই কাজ দেওয়া আছে সেই মেশিন সেই কাজ, অর্থাৎ যেই ওয়ার্ক প্লেস বা মেশিনে যেই কাজটার জন্য অ্যাসাইন করা আছে সেটা যখন সেই কাজটা করতে পারছে না, তা এই সাইনটাকেই ডিসপ্যাচিং বলে। তো সেন্ট্রালাইজড ডিসপ্যাচিং এবং ডিসেন্ট্রালাইজড ডিসপ্যাচিং বলা হচ্ছে আন্ডার দিস order are directly used to workmen and machines and it helps exercising an effective control. Centralized যেটা সরাসরি, and decentralized under this procedure all works are issued and foreman and dispatch are clerk of the department section, এগুলোর সাথে জড়িত, অর্থাৎ আমলাতান্ত্রিক কিছু। সাফার ডিফিকাল্টিস, মনে করো যে তোমার ডাইং প্ল্যান তুমি করছো, যখন ওয়ার্কার সরাসরি মেশিনের সাথে কাজ করছে সেন্ট্রালাইজ ডিসপ্যাচিং সেটাকে বলছে, আর যখন তার বস ইয়েতে বসে দাগ দিও না করছে তখন সেটাকে আমরা ডিসেন্ট্রালাইজ ডিসপ্যাচিং বলছি। ওকে, এরপরে যদি আমরা বলি, কেটে গেলে আবার জয়েন করবো, একটু দ্রুত করছি। ডিসপ্যাচিং প্রসিডিউর গুলো কি কি বা কিভাবে ডিসপ্যাচিং করতে হয়, যেমন মুভিং ম্যাটেরিয়ালস ফ্রম প্রসেস টু প্রসেস, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার পর আরেকটা প্রসেসে যাবে, ডাইং থেকে নামার পর সেটা টিউব টেক্স অথবা ইয়েতে যাবে, সেখান থেকে সেটা স্টেন্টারে বা ড্রায়ারে যাবে। অ্যাসাইনিং ওয়ার্ক টু দ্য মেশিন, কি বলা আছে, লুজিং টুলস এন্ড প্রোডাকশন ডিপার্টমেন্ট, losing job orders, recording time taken, ensuring necessity change, having proper liaison of the routing, কোনো ডিলে টিলে যেন না হয়। তো একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, ডিসপ্যাচ হচ্ছে। ইম্পর্টেন্স ডকুমেন্টস অফ দ্য ডিসপ্যাচিং, কি কি লাগবে ডিসপ্যাচিং এর জন্য, ম্যাটেরিয়াল রিকুইজিশন, ওয়ার্ক অর্ডার, কন্ট্রোল শিট, এগুলো সবখানে থাকে, ইন্টারনাল ডেলিভারি নোট, টুল, অর্থাৎ একটার পর একটা মেশিনে একটা কাজ অ্যাসাইন করা থাকে, যেমন ডাইং হবে, নিটিং হবে, ডাইং হবে, তারপর সেটা ফিনিশিং হবে। ওকে, ইনস্পেকশনে চলে আসি। ইনস্পেকশনটা তাহলে কি? ইনস্পেকশন শব্দটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইনস্পেকশনটা কি, ইজ এ প্রসেস অফ ইনশিওরিং হোয়াট এভার দ্য প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং আর রিকুইজিট কোয়ালিটি অর নট। অর্থাৎ ইনস্পেকশনটা মানেই হচ্ছে আমাদের যে বায়ার একটা সোয়াস দেয় তাহলে সেটাই কোয়ালিটি, আমরা ডাইং করার পর কি দেখি সেটার সাথে মিলিয়ে দেখি যে আমার কালার শেডটা মিলছে কিনা, তার মানে কি সেটার সেই কোয়ালিটি হয়েছে কিনা, সেটা হচ্ছে ইনস্পেকশন। সো ইনস্পেকশন আন্ডারটেকেন বোথ প্রোডাকশন ইনপুটস, একই সাথে র মেটেরিয়ালের ইনস্পেকশন করতে হয়, সেটার পর ম্যানুফ্যাকচারিং পর সেটার ইনস্পেকশন করতে হয় যে ঠিকঠাক আছে কিনা। যেমন ফিনিশিং এর পর আমরা সাথে সাথে কি দেখি, জিএসএম দেখি, যে এটা ডাইং করার পর ওয়ার্কশিটে ওয়ার্ক অর্ডারে আছে 150 জিএসএম, তো এটা ফিনিশ গুডস এর জিএসএম 150 হয়েছে কিনা। দিস আর নোন এজ দ্য ইনস্পেকশন, অর্থাৎ যেটা আমরা তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ যেটা আমাদের ভিউ ছিল র মেটেরিয়াল থেকে যে আমরা এই রকম প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছি, তো সেটা যখন ফাইনাল স্টেজে চলে আসে তখন সেটা হয়েছে কিনা সেটা চেক করাটাই হচ্ছে ইনস্পেকশন। তো ইনস্পেকশনের জন্য তখন আমরা নানা প্রকার টেস্ট আছে, যেমন কালার ফাস্টনেস টু ওয়াশ কিরকম হবে, আমরা ভাবছি ভালোই হবে, তো এখন এটা তো আর মুখে বলা যাবে না, সো আমাদের টেস্ট করতে হবে, সিঙ্কেজ বা ডাইমেনশনাল স্টেবিলিটি কিরকম হবে সেটা আমাদেরকে দেখতে হবে, টেস্ট করতে হবে। ওকে, সো দিস আর নোন এজ দা ইনস্পেকশন। স্পেক ডিটিং, অর্থাৎ স্পেক ডিটিং বলবো যেটাকে, যে ফলো আপ উইথ রেগুলেটস এন্ড প্রোগ্রেস ম্যাটেরিয়াল পার্টস এন্ড থ্রু দা প্রোডাকশন প্রসেস, অর্থাৎ আমরা যা স্পেক করেছিলাম, আমরা যেভাবে চাইছিলাম যেভাবে চলবে সেটার সাথে কতখানি মিল আছে, আমাদের স্পেক ডিটিংটা মিলছে কিনা, যে এতটা সময় হ্যাঁ কতখানি, অর্থাৎ কতখানি এফিসিয়েন্সিতে আমরা পৌঁছাচ্ছি। ঠিক আছে, পার্টস থ্রু দা প্রোডাকশন এন্ড দা প্রসেস, কি বলছে, ফলো আপ হুইচ রেগুলেটস দা প্রোগ্রেস অফ দা ম্যাটেরিয়াল এন্ড পার্টস থ্রু দা প্রোডাকশন প্রসেস, যে আমরা র মেটেরিয়াল থেকে একটা ফেব্রিক ডেলিভারি পর্যন্ত কতদিন সময় লাগবে, আমরা এক্সপেক্ট করতেছি কতদিন, ধরে নাও 30 দিন বা আরো কম 15 দিন, তো এই 15 দিনে হচ্ছে কিনা,